নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণের ৩২তম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণ। সুত বললেন, আপনাদের কাছে ইতিপূর্বে মেরু কর্ণিকার মূলের কথা বলেছি। এই মূলভাগ ১,০০০ যোজন বিস্তৃত ও ৪৮,০০০ যোজন পরিধি বিশিষ্ট। সেই হাজার হাজার পর্বতের মধ্যে যেসব পর্বত অতি উচ্চ, কেবলমাত্র সেই সব পর্বত এই মেরু মূলের চারিদিকে অবস্থিত। এই সব পর্বতরাজি নিকুঞ্জ, কৃত্রিম গিরি গুহা, নদী ও নির্ঝর শোভিত। এছাড়া গিরিপ্রপাত, লম্বমান পুষ্পমালা, কুসুম সম উজ্জ্বল তটদেশ, ধাতুমণ্ডিত সানুদেশ এবং অনেক অনেক প্রস্রাবনাবৃত হেম ও কপিল বর্ণের শিখর এই সব উচ্চতম পর্বতরাজির শৃঙ্গে শোভা পায়। আবার বহুবিধ ও শত শত বিহঙ্গে সেবিত অনুপম গুণকুঞ্জ দ্বারা এই সব পর্বত শোভমান হয়ে থাকে। পশুরা সিংহ, শার্দুল, সরব, একাধিক চামর, বানর, পক্ষী এদের দ্বারা এই পর্বতগুলি সেবিত হয়। পূর্ব দিকে অবস্থিত জঠর ও দেবকুট নামে মণিকর্ণিকার দুটি পর্বত উত্তর দক্ষিণে বিস্তৃত নীল ও নিশদ পর্বতের সাথে সংযুক্ত। উত্তর দক্ষিণের দুটি সখ্যাত পর্বত হল কৈলাস এবং হিমালয়, আর শ্রেষ্ঠত্বের অধিকারী পর্বত হল নিশদ এবং পরিপাত্র। এই দুটি পর্বত পূর্বের মতো দীর্ঘ এমন একটি শ্রুতিবাক্য প্রচলিত আছে। উত্তরের দুটি উৎকৃষ্ট পর্বতশৃঙ্গ হল ত্রিশৃঙ্গ ও জরুথি। এরা পূর্ব পশ্চিমে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। মনীষীরা পূর্বোক্ত ৮টি পর্বতকে মর্যাদা পর্বত বলে থাকেন। হে দ্বিজ শ্রেষ্ঠগণ, আমি এখন আপনাদের সমীপে দীর্ঘকায় কনক পর্বতের বিষয়ে তথ্য প্রদান করছি। আপনারা একাগ্র মনে শুনুন। মেরুর চারিদিকে 4টি পাদও বিদ্যমান আছে। তাদের আয়তন প্রায় 10 সহস্র যোজন। এদের দ্বারা বিধিত বলে সপ্ত দ্বীপবর্তী পৃথিবী বিচলিত হয় না। এই সব পর্বত দেশ দেব, গন্ধর্ব ও যক্ষদের নানা রত্নে উপশোভিত। রত্ন আকার বলে শুধু নয়, অসংখ্য সুন্দর নির্ঝর ও গিরিকান্দর এই সকল পর্বতের শোভাবর্ধন করছে। এমনকি এই সব পর্বতের যেসব বিচিত্র সানুদেশ সেগুলিও নিতম্ব ও কদম্ব পুষ্পে শোভিত। এছাড়া এই সব পর্বত চতুর্দিকে হতে মনশিলা, হরিত আভাযুক্ত তট, সুবর্ণ মণিচিত্রিত গুহা, শুদ্ধ হিঙ্গুলোক নামক ধাতুমণ্ডিত উৎকৃষ্ট কাঞ্চন চিত্রিত জলপ্রপাত দ্বারা সমসল অলঙ্কিত সুন্দর শত পর্বত বিশিষ্ট সিদ্ধ নিবাস। আনন্দময় এই সব পর্বত চারিদিকে শ্রীময় মহাবিমানে পরিবেষ্টিত। এই সকল পর্বতই মেরু পাদ নামে প্রসিদ্ধ। এই 4টি পাদ 4টি দিক অধিগ্রহণ করে দাঁড়িয়ে আছে। পূর্ব দিকে মন্দর, দক্ষিণে গন্ধমাদন, পশ্চিমে বিরুল এবং উত্তরে সুপার্শ্ব নামে পর্বত বিরাজমান। এই মেরুপাদের সহস্র শৃঙ্গে বজ্রের মতো কঠিন বৈদুর্যমণি নির্মিত বেদির উপর 4টি মহাবৃক্ষ বিদ্যমান আছে। বেদিগুলি সহস্র শাখায় বেষ্টিত। দৃঢ়মূল ও সুপ্রতিষ্ঠিত স্নিগ্ধ নীল পত্র বিশাল পুষ্প ফলে পরিপূর্ণ দ্বীপ পতাকা স্বরূপ এই 4টি মহাবৃক্ষ অনেক যোজন বিস্তীর্ণ। এই বৃক্ষ চতুষ্টয় যক্ষ, গন্ধর্ব, সিদ্ধ ও চারণদের দ্বারা সেবিত হয়ে থাকে। হে মনুজ শ্রেষ্ঠ, পূর্ব উল্লিখিত মন্দর পর্বতের শৃঙ্গে কেতুশ্রেষ্ঠ যে কদম্ব মহাবৃক্ষটি আছে তার নাম ভদ্রাস্য। এর শাখা থেকে শুরু করে শিখর পর্যন্ত ফুলে ফুলে ভরা। ফুলগুলি মহাকুম্ভের মতো বিশাল, কেশরগুলিও বিকশিত, সর্বকালীন মনোজ্ঞ মহাগন্ধে পরিশোভিত। বৃক্ষটি মৃদুমন্দ বায়ুতে আন্দোলিত হলে সহস্রাধিত যোজন পর্যন্ত দিগমণ্ডলে পুষ্পগন্ধে পরিপূরিত হয়ে ওঠে। এই কেতুশ্রেষ্ঠ ভদ্রাস্য বৃক্ষে সাক্ষাৎ ঋষিকেশ সিদ্ধদের দ্বারা পূজিত হয়ে থাকেন।
অশ্ববদন হরি সমস্ত দ্বীপ আলোকিত করে অনেক সময় এখানে অবস্থান করেন। তাই অমরশ্রেষ্ঠ অশ্ববদন হরির নামানুসারে এই বৃক্ষের ভদ্রাস্য নাম রাখা হয়েছে। মেরুর দক্ষিণ দিকস্থ পর্বতের দেব সেবিত শিখরে ও জম্মু নামক এক মহাবৃক্ষ বিদ্যমান আছে। বৃক্ষটিতে শতত পূর্ণ ফল সঞ্চিত আছে। বৃক্ষটি প্রায়শই মাল্য শোভিত, মহামূল মহাস্কন্দ স্নিগ্ধ পত্রে বিভূষিত, নব নব পুষ্প ও ফলপ্রদ এবং আরো অসংখ্য তরুতে উপশোভিত। সাধারণত এই বৃক্ষসমূহ হস্তি পরিমিত, আয়তন সম্পন্ন অর্থাৎ একটু স্থূল প্রকৃতির হয়ে থাকে। এর স্বাদু মৃদু ও অমৃতকল্প ফলগুলি গন্ধমাদন পর্বতের উপরিভাগে পতিত হয়। এই গিরিচূড়া থেকে সন্দনশিলা এক মধুবাহিনী নদীর উৎপত্তি হয়েছে। এর নাম জাম্বু নদী। এই নদীতে অগ্নিবর্ণ জাম্বনদ নামক এক প্রকার সুবর্ণ উৎপাদিত হয়। এই দুর্লভ সুবর্ণ হতেই দেবতাদিগের ব্যবহার্য পাপনাশক অতুলনীয় অলঙ্কাররাজি প্রস্তুত হয়ে থাকে। এই অমৃত স্বরূপ মধুর জাম্বুরস দ্রব্যা দেবতা, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও পণ্যগণ সকলের প্রিয় পানীয়। এই জম্বু নামক মহাবৃক্ষের নামানুসারেই দক্ষিণ দ্বীপের কেতু স্বরূপ লোক প্রসিদ্ধ এই মনুষ্য নিবাস জম্বুদ্বীপ নামে প্রসিদ্ধ হয়ে আছে। মেরুর পশ্চিম দিকেও বিপুল নামক এক সুউচ্চ পর্বত আছে। তার উপরিস্থ এক শৃঙ্গে অতি সুমহান এক বৃক্ষ আছে। অশ্বত্থ নামেই এর ব্যাপক পরিচিত। বৃক্ষটি দীর্ঘ এবং উৎকৃষ্ট মালায় সমৃদ্ধ। আর এর এক মূলদেশ আছে সুবর্ণ নির্মিত মণিবেদিকা। এর শাখা পোশাক ও স্কন্ধরাজি অতি উচ্চ। সর্বোপরি বৃক্ষটি প্রচুর সত্ত্বগুণের আশ্রয়স্থল। এই বৃক্ষ হতে সকল কালে সকল ঋতুতে সুখদায়ক কুম্ভ সদৃশ বৃহদাকার এবং শুভময় ফুল উৎপন্ন হয়। এই দেব গন্ধর্ব সেবিত অশ্বত্থ বৃক্ষকে কেতুমাল দ্বীপের কেতু স্বরূপ বলে জ্ঞান করবেন। হে বৃক্ষগণ, যে কারণে এই দ্বীপের নাম কেতুমাল ডাকা হয়েছে, এবার সেই কারণটির কথাও জেনে রাখুন। ক্ষীরোদ সাগর মন্থন শুরু হলে দৈত্যপক্ষ পরাজিত হয়। দেব দানবের এই মহাসমরে ক্ষীরোদ সাগরের মধ্যভাগে স্থাপিত এই বৃক্ষ ভীষণভাবে বিক্ষোভিত এবং মথিত হল। বৃক্ষটির এই ব্যথার উপশম করার জন্য সহস্রাক্ষ ইন্দ্র নানাবিধ পুষ্পের সমাহারে একটি অনুপম মালা রচনা করলেন এবং সেটি এই অশ্বত্থ বৃক্ষের স্কন্ধে আরোপ করলেন। এই মালা সর্বদাই পূর্বের মতো মহাগন্ধময় আমোদকর ও মনোহর। তাই মহাভাগ বিবিধ সিদ্ধ চারণ দ্বারা পূজিত হয়ে সেই কেতুর মালা হয়ে বিরাজ করতে লাগলেন। দেবতাবৃন্দের প্রদত্ত এই অপূর্ব পুষ্প মাল্য কেতুর কণ্ঠে সর্বদাই শোভা পেত। মৃদু মন্দ বায়ুতাড়িত হয়ে মালাটি মাতাল করা দিব্য গন্ধ বহুদূর পর্যন্ত প্রবাহিত হতে থাকে। এইভাবে এই দ্বীপটি কেতুমালা সূত্রে পরিচিতি লাভ করে। শেষ পর্যন্ত কেতুমালায় নামাঙ্কিত হয়ে পশ্চিমে বহু দূর পর্যন্ত বিস্তৃত। এই দ্বীপটি স্বর্গে, পৃথিবীতে এবং অন্যান্য স্থানে ও কেতুমালা নামে প্রসিদ্ধ হয়ে ওঠে। নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 32তম পর্ব। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। নমস্কার।